আলো সরল রেখায় চলে, তাই ছায়ার সৃষ্টি হয়। তাই গ্রীষ্মকালে দুপুরবেলায় আমরা ছাতা দিয়ে রৌদ্র আটকাই। আলো যদি বক্র রেখায় চলতো তো বেঁকে ছাতার ভিতর ঢুকে পড়তো, ছায়া তৈরি হতো না কোনো দিন। তাহলে আলো সরল রেখায় চলে। কে বলেছিলেন? সায়েন্টিস্টের নাম নিউটন। নিউটন কি বলছেন? না আলো সরল রেখায় চলে। আর কি বলছেন? না লাইটের পার্টিকেল নেচার আছে। কি নেচার? পার্টিকেল নেচার আছে, কণা ধর্ম। আলো কি? আলো হলো ক্ষুদ্র 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 কণার স্রোত। কে বলছেন? না নিউটন। লাইটের পার্টিকেল নেচার আছে, এই তত্ত্ব থেকে লাইটের কিছু কিছু প্রপার্টিকে সাকসেসফুলি এক্সপ্লেন করা সম্ভব হয়েছে। কি সেই প্রপার্টি? যেমন প্রতিফলন, রিফ্লেকশন, প্রতিসরণ, রিফ্র্যাকশন। কিন্তু পরবর্তীকালে প্রমাণিত হয়েছে লাইটের আরও কিছু কিছু ক্যারেক্টারিস্টিক আছে, যেমন বিচ্ছুরণ, ডিফ্র্যাকশন, বা ব্যতিচার, ইন্টারফারেন্স। লাইটের এই সমস্ত প্রপার্টিগুলোকে নিউটনের তত্ত্ব থেকে ব্যাখ্যা দেওয়া যায় না। পরবর্তীকালে হাইজেনবার্গ নামক একজন সায়েন্টিস্ট বললেন কি, বিচ্ছুরণ, ব্যতিচার, পোলারাইজেশন এই সমস্ত ধর্মগুলো তাদেরই থাকতে পারে যাদের ওয়েভ নেচার আছে। হাইজেনবার্গ বলছেন কি, লাইটের ওয়েভ নেচার আছে, তরঙ্গ ধর্ম। লাইটের পার্টিকেল নেচার মোটেই নেই। আর পার্টিকেল নেচার থাকতেই বা যাবে কেন? পার্টিকেল কারা হয়? পার্টিকেলের তো ভর থাকবে, মাস থাকবে। তো লাইটের মধ্যে মাস কোথায়? হাইজেনবার্গ বলছেন লাইটের ওয়েভ নেচার আছে, পার্টিকেল নেচার নেই। 1864 সালে ম্যাক্সওয়েল নামক একজন সায়েন্টিস্ট বললেন কি, হাইজেনবার্গ ঠিক কথাই বলেছেন, লাইটের ওয়েভ নেচার আছে। তবে কি লাইট একটা বিশেষ ধরনের ওয়েভ, তার কিছু বিশেষ বিশেষ ক্যারেক্টারিস্টিক আছে। লাইট হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিন্তু প্রশ্ন হলো, ম্যাক্সওয়েল হঠাৎ করে লাইটকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে গেলেন কেন? আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আসলে কি? 1864 সালে বিজ্ঞানী ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে কিছু বক্তব্য রেখেছেন, কিছু ক্যালকুলেশন দেখিয়েছেন। উনার বক্তব্যগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি নামে পরিচিত। এখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি পড়ব। ম্যাক্সওয়েল তার ওয়েভ থিওরিতে কি বলেছেন? না 1 নাম্বার থিওরিটা হলো, উনি বলছেন কোনো চার্জযুক্ত পার্টিকেল, কি বলছেন? কোনো চার্জযুক্ত পার্টিকেল। কীরকম চার্জ? না তার মধ্যে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ যা খুশি থাকতে পারে। কোনো চার্জযুক্ত পার্টিকেল যদি ত্বরণ সহ গতিশীল হয়, ওর অ্যাক্সিলারেশন থাকতে হবে। অ্যাক্সিলারেশন থাকতে হবে, সমবেগে গতিশীল হলে হবে না। কোনো চার্জযুক্ত পার্টিকেল যদি ত্বরণ সহ গতিশীল হয়, তাহলে ওই পার্টিকেল কন্টিনিউয়াসলি চার্জ হারাবে। কিভাবে চার্জ হারাবে? কন্টিনিউয়াসলি, নিরবিচ্ছিন্নভাবে চার্জ হারাতে থাকবে। তাহলে চার্জ যদি হারায় তাহলে এর শক্তি কমে যাবে। ওই শক্তিটা তরঙ্গের আকারে বাইরে প্রোপাগেট করবে, যাকে বলা হয় রেডিয়েশন। যাকে বলা হয় রেডিয়েশন। আর এটাই হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। কোনো চার্জযুক্ত পার্টিকেল যদি ত্বরণ সহ গতিশীল হয়, ওই পার্টিকেল কন্টিনিউয়াসলি চার্জ হারাতে থাকবে, ফলে ওর শক্তি কমবে। ওই শক্তি তরঙ্গের আকারে বাইরে প্রোপাগেট করবে, যাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে 1 নাম্বার থিওরিতে উঠে এলো কি, না ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কন্টিনিউয়াসলি, নিরবিচ্ছিন্নভাবে ঘটে। ঠিক আছে? কোনো তড়িৎ চুম্বকীয় বিকিরণ ঘটছে, তার মানে তুমি ওই বিকিরণ জানবে একেবারে নিরবিচ্ছিন্নভাবে ঘটছে, এর মধ্যে ডিসকন্টিনিউটি কোনো ব্যাপার নেই। ঠিক আছে? কারণ চার্জ পার্টিকেল কন্টিনিউয়াসলি চার্জ রেডিয়েট করছে। ঠিক আছে? সুতরাং এনার্জিও কন্টিনিউয়াসলি চার্জ ছাড়ছে। দেখো এই চার্জ পার্টিকেল তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরণ করেছে, আবার কোনো চার্জ পার্টিকেল, কোনো একটা অন্য একটা পার্টিকেল ওই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রিসিভ করতে পারে, সে শক্তির শোষণ করবে। সুতরাং তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বিকিরণ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শোষণ কন্টিনিউয়াসলি ঘটে, নিরবিচ্ছিন্নভাবে ঘটে। এটাই হচ্ছে 1 নাম্বার বক্তব্য। ম্যাক্সওয়েলের 2 নাম্বার বক্তব্য আমি অ্যাকচুয়ালি বোর্ডে লিখে রেখেছি। 2 নাম্বার বক্তব্য এখন বোঝাবো, ওটাই মেন জিনিস আছে। ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি, তুমি নামটা শুনেই বুঝতে পারছো এখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড একসঙ্গে কাজ করবে। ঠিক আছে? প্রথমেই আমি একটা ইলেকট্রিক ফিল্ড এঁকে দিলাম, একটা ইলেকট্রিক ফিল্ড আমি আঁকছি। ইলেকট্রিক ফিল্ড একটা আমি আঁকলাম, ইলেকট্রিক ফিল্ড এটা। দেখো এই ইলেকট্রিক ফিল্ড জেনারেট হতে পারে কি কারণে? না চার্জ থাকতে হবে, তবে তো ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে। চার্জ থাকতে হবে। যদি
কোনো পার্টিকেলের মধ্যে স্থির চার্জ থাকে, চার্জটা যদি রেস্ট অবস্থায় থাকে, যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয় সেই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে স্টেশনারি ইলেকট্রিক ফিল্ড। কিন্তু যদি কোনো চার্জ পার্টিকেল ত্বরণ সহ মুভ করে, ঠিক আছে, ত্বরণ সহ যদি মুভ করে তাহলে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে সেটা হচ্ছে ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড। এটা এখানে ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। কি বললাম, কোনো স্থির চার্জযুক্ত পার্টিকেল, চার্জ স্থির আছে, তাহলে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে সেটা হচ্ছে স্টেশনারি ইলেকট্রিক ফিল্ড। আর যদি কোনো চার্জ পার্টিকেল ত্বরণ সহ মুভ করে তাহলে সে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করবে সেটাকে বলা হয় ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড। এখানে ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। সুতরাং চার্জ এখানে জেনারেট হয়েছে, মনে করো এখানে নেগেটিভ চার্জ আছে, এখানে পজিটিভ চার্জ আছে, তাহলে তার তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে অভিমুখ পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আবার মনে করো এখানে নেগেটিভ চার্জ এলো, এখানে পজিটিভ চার্জ এলো, সুতরাং অভিমুখ পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আবার নেগেটিভ চার্জ এখানে এলো, পজিটিভ চার্জ এখানে এলো, অভিমুখ পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এরপরে নেগেটিভ চার্জ এখানে তৈরি হচ্ছে, পজিটিভ চার্জ এখানে তৈরি হচ্ছে, অভিমুখ পজিটিভ থেকে নেগেটিভের দিকে, ঠিক আছে, অসিলেট করছে, ওটাই দেখাচ্ছি। নেগেটিভ চার্জ তারপরে এখানে এলো, পজিটিভ চার্জ এখানে এলো, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তারপরে শূন্য হয়ে গেল, ঠিক আছে, তারপরে অভিমুখ উল্টে গেল, ঠিক আছে। নেগেটিভ চার্জটা দেখো, নেগেটিভ চার্জটা ক্রমশ নিচের দিকে নামছে, শূন্য হয়েছে, এরপরে নেগেটিভ চার্জ নিচে চলে আসবে, ঠিক আছে, পজিটিভ চার্জ উপরে চলে গেল, নেগেটিভ চার্জ নিচে তৈরি হলো, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ চার্জ এখানে তৈরি হয়েছে, নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, পজিটিভ চার্জ থেকে নেগেটিভের দিকে অভিমুখ। এটাই এইভাবে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, এটাই এখানে দেখিয়েছি। এইভাবে নয়, অ্যাকচুয়ালি অসিলেট করছে, একই জায়গায় থেকে অসিলেট করছে, ঠিক আছে, একই জায়গায় থেকে একটা লাইন বরাবর অসিলেট করছে। কিভাবে, ঠিক আছে, এই 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 এই, ঠিক আছে, একই জায়গা বরাবর কি হচ্ছে, ও অসিলেট করছে, ঠিক আছে। এবার ওই অসিলেশনটাই আমি এখানে দেখিয়েছি, সে ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে। অভিমুখগুলো আমি লিখে দিচ্ছি, অভিমুখ ডিরেকশনগুলো আমি লিখে দিচ্ছি। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ দেখাচ্ছি, এটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, এটা বিপরীত দিকে হবে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এটা। এবার ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এমন একটা ইলেকট্রিক ফিল্ড যে অ্যাম্পিয়ারের সূত্রানুযায়ী তার পারপেন্ডিকুলার দিকে একটা ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, ঠিক আছে। অ্যাম্পিয়ারের সূত্রটা তোমরা জানো, ঠিক আছে। ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড এমন একটা ইলেকট্রিক ফিল্ড, সে তার পারপেন্ডিকুলার ডিরেকশানে একটা ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। সুতরাং এর পারপেন্ডিকুলার ডিরেকশানে একটা ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে অ্যাম্পিয়ারের সূত্রানুযায়ী, পারপেন্ডিকুলার দিকে, পারপেন্ডিকুলার দিক, ঠিক আছে, ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আমি বলছি পারপেন্ডিকুলার দিকে, ঠিক আছে। দেখো আমার বোর্ডটা হচ্ছে 2 ডাইমেনশনাল, তোমার খাতাটাও 2 ডাইমেনশনাল, আমি ফিগার আঁকার চেষ্টা করছি 3 ডাইমেনশনাল। সুতরাং একটু অনুমান করে নিতে হবে। এই যে নীল কালিতে আমি যেটা দেখিয়েছি ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডটা ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার ডিরেকশানে আছে। সুতরাং কালো কালিতে দেখিয়েছি আমি ইলেকট্রিক্যাল ফিল্ড। ইলেকট্রিক্যাল ফিল্ড যদি এক্স অ্যাক্সিস বরাবর থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর, একেবারে লম্ব দিকে, ঠিক আছে। এটা যদি খাতার প্লেনে আমি ধরে নেই, ইলেকট্রিক ফিল্ডটা যদি খাতার প্লেনে আমি ধরে নেই, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা আমি যেটা নীল কালারের এঁকেছি সেটা অ্যাকচুয়ালি এইভাবে তৈরি হয়েছে, ঠিক আছে, আউটসাইড অফ দ্য পেপার, ঠিক আছে। সেটা তো আমি আঁকতে পারবো না কারণ 2 ডাইমেনশনাল। সুতরাং তোমাকে অনুমান করে নিতে হবে এই ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার দিকে আছে ম্যাগনেটিক ফিল্ডটা। আবার এই ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডটা তার পারপেন্ডিকুলার ডিরেকশানে একটা ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। এই ম্যাগনেটিক ফিল্ডটা তার পারপেন্ডিকুলার ডিরেকশানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। তো পারপেন্ডিকুলার ডিরেকশানে অলরেডি একটা ইলেকট্রিক ফিল্ড আছে। সুতরাং এই ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডটা পরবর্তী স্থানে পারপেন্ডিকুলার দিকে একটা ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, ভ্যারিং একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। কালো কালিতে লিখছি, ইলেকট্রিক ফিল্ডটা আমি কালো কালিতে দেখাচ্ছি, ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, ঠিক আছে। এই ইলেকট্রিক ফিল্ডটা কে জেনারেট করেছে না এই ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডটা পরবর্তী স্থানে পারপেন্ডিকুলার দিকে
ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে। আবার এই ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড তার পারপেন্ডিকুলার দিকে ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডকে তৈরি করবে। কি তৈরি করবে? ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই বরাবর ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ঠিক আছে? একে অপরকে জেনারেট করছে। আবার এই ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড পরবর্তী স্থানে পারপেন্ডিকুলার দিকে ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। একবারে একে অপরকে জেনারেট করছে। এই ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড বোঝার চেষ্টা করো। এই ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার দিকে এই ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডকে তৈরি করেছে, ঠিক আছে? আবার এই ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড তার পারপেন্ডিকুলার দিকে এই ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে, ঠিক আছে? এই ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড তার পারপেন্ডিকুলার ডিরেকশনে এই ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে, ঠিক আছে? এইভাবে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে এবং চলছে সাইমালটেনিয়াসলি, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে ম্যাগনেটিক ফিল্ডকে, একই সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে ইলেকট্রিক ফিল্ডকে, ঠিক আছে? একে অপরকে জেনারেট করছে এবং চলছে। কত দূর পর্যন্ত চলছে? না চলছেই। চলতে চলতে কি হয়েছে? না কোনো একটা কারণেই এই চার্জের অবলুপ্তি ঘটেছে। কি বললাম? এই চার্জের অবলুপ্তি ঘটেছে। ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন তার মধ্যে কোনো চার্জ নেই। এক্স রে, গামা রে, ইউভি রে সব ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, এদের মধ্যে চার্জ নেই। এক্সটার্নাল কোনো তড়িৎ ক্ষেত্র দ্বারা এরা কিন্তু বিক্ষিপ্ত হবে না, এখানে চার্জ নেই। চার্জের অবলুপ্তি ঘটেছে। ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড বারবার পারপেন্ডিকুলার ডিরেকশনে জেনারেট হতে কি হয়েছে? চার্জের অবলুপ্তি ঘটেছে। তাহলে প্রথম যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে, তো ওখানে চার্জটা এসেছিল কোথা থেকে? প্রথমে কে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করলো? কোথা থেকে চার্জ এলো? ওটা আমি জানি না, ঠিক আছে? পৃথিবী কবে তৈরি হয়েছে, সূর্য কবে তৈরি হয়েছে, কবে কিভাবে ওই চার্জটা জেনারেট হয়েছে, কবে থেকে রেডিয়েশন স্টার্ট হয়েছে, ওসব আমি বলতে পারবো না। কিন্তু রেডিয়েশন চলছে। কবে থেকে রেডিয়েশন স্টার্ট হয়েছে জানা নেই, রেডিয়েশন চলছে, কন্টিনিউয়াসলি চলছে। আমরা এখনও রেডিয়েশন রিসিভ করছি। সুতরাং চার্জ আর নেই, চার্জ ভ্যানিশ হয়ে গেছে। চার্জ কী কারণে অবলুপ্তি ঘটেছে? না কন্টিনিউয়াসলি ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড জেনারেট হতে চার্জ ভ্যানিশ হয়ে গেছে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এমন একটা ওয়েভ যেখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড কাজ করে পরস্পর পারপেন্ডিকুলার দিকে, অ্যান্ড বোথ আর পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ রেডিয়েশন। রেডিয়েশনটা এই দিকে হচ্ছে, এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে রেডিয়েশনটা হচ্ছে এক্স ডিরেকশানে। কী বলছি বুঝতে পারছো? ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড পরস্পর পারপেন্ডিকুলার এবং দুজনের সঙ্গেই পারপেন্ডিকুলার ডিরেকশন অফ প্রোপাগেশন অফ রেডিয়েশনের যে ডিরেকশনটা সেটা আবার ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুজনের সঙ্গেই কি পারপেন্ডিকুলার। তাহলে তিনটে ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার বলছি, ঠিক আছে? যদি ইলেকট্রিক ফিল্ডটা ওয়াই ডিরেকশন বরাবর অগ্রসর হচ্ছে, বুঝে নাও ওয়াই ডিরেকশন বরাবর অগ্রসর হচ্ছে কি না ইলেকট্রিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড অগ্রসর হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস এইভাবে অগ্রসর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ডের একেবারে পারপেন্ডিকুলার। এইভাবে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি অসিলেশন হচ্ছে কিভাবে? ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে এইভাবে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড ওর পারপেন্ডিকুলার ডিরেকশন জেড অ্যাক্সিস বরাবর এইভাবে যাচ্ছে, ঠিক আছে? আর এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে রেডিয়েশন যাচ্ছে। তার মানে কি? তার তো ভেলোসিটি আছে, ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে তিনটে ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার বলছি, তিনটে ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস বললাম, এটা জেড অ্যাক্সিস বললাম। কোনো একটা পার্টিকুলার পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ, চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এবং রেডিয়েশনের প্রোপাগেশনের যে অভিমুখ তারা পরস্পর লম্ব। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য ই ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বি ভেক্টর এবং রেডিয়েশন যে অভিমুখে হচ্ছে, রেডিয়েশন মানে তার ভেলোসিটি আছে, সুতরাং ভি ভেক্টর, এই তিনটে ভেক্টর ই ভেক্টর, বি ভেক্টর এবং ভি ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার। এটা হচ্ছে 2 নম্বর থিওরি। কি বলছে বোঝা যাচ্ছে? এবার 3 নম্বর স্টেটমেন্টে এলাম, এটা কেটে দিচ্ছি, আমি মুছে দিচ্ছি, 3 নম্বর স্টেটমেন্টে আসছি। তিন নম্বর থিওরিতে এলাম। ম্যাক্সওয়েল একটা ইকুয়েশন দিয়েছিলেন, ওই ইকুয়েশনটা লিখছি আগে। সি সমান 1/√ε0 μ0।
এই ইকুয়েশন থেকে ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড ক্যালকুলেশন করেছিলেন। সুতরাং 3 নাম্বার পয়েন্ট আসবে, 3 নাম্বার থিওরি হবে স্পিড বা ভেলোসিটি, স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। উনি স্পিডটা ক্যালকুলেট করেছিলেন এই ইকুয়েশন থেকে। সি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড, আর এপসাইলন 0 হচ্ছে পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, আর মিউ 0 হচ্ছে পারমিয়াবিলিটি অফ দ্য মিডিয়াম। কত বড় সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল, কল্পনা করে নাও স্পেসে যে পারমিয়াবিলিটি এবং পারমিটিভিটির যে ভ্যালু আছে সেখান থেকে উনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিডটা ক্যালকুলেশন করেছিলেন বলছি, এবং ক্যালকুলেটেড ভ্যালুটা এসেছিল 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দেখো ভ্যালুটা কি এসেছে, এই ভ্যালু তো আমার পরিচিত বলে মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি এই ভ্যালু, তোমাদেরও নিশ্চয়ই পরিচিত বলে মনে হচ্ছে। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা তো লাইটের ভেলোসিটি। ম্যাক্সওয়েল কি করেছেন না, স্পেসের পারমিটিভিটি এবং পারমিয়াবিলিটির মান থেকে উনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিডটা ক্যালকুলেট করেছেন, আর সেই ক্যালকুলেটেড ভ্যালুটা লাইটের ভেলোসিটির সঙ্গে সমান হয়ে গেল। তাহলে কি লাইটটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? ইয়েস, এখান থেকেই ম্যাক্সওয়েল সিদ্ধান্তে এসেছেন লাইট হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যদি তোমাকে কেউ প্রশ্ন করে লাইটটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তুমি কিভাবে বুঝলে? তুমি বলবে লাইটের স্পিডই তার প্রমাণ। কি বলছি বোঝা যাচ্ছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড উনি ক্যালকুলেট করেছেন, ঠিক আছে, আর সেই স্পিডটা লাইটের ভেলোসিটির সঙ্গে ম্যাচ করেছে, তৎক্ষণাৎ উনি সিদ্ধান্তে এসেছেন লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর 4র্থ নাম্বার পয়েন্টে যেটা আসবে, 4 নাম্বার পয়েন্ট, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, ঠিক আছে। যেমন মনে করো সূর্য থেকে, প্রমাণ দিচ্ছি, সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে, আলো তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আগেই পেয়ে গেলে, ঠিক আছে। তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে, বেশিরভাগ অংশই তো ফাঁকা, তাহলে আলোটা আসছে কি করে? তাহলে বিস্তারের জন্য, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এটা সাউন্ডের মতো তরঙ্গ নয়, সাউন্ড বিস্তারের জন্য কি হয়, মাধ্যমের প্রয়োজন হয়। মনে করো জলের মধ্যে একটা ঢিল ছুঁড়লাম, কি হবে, তরঙ্গ তৈরি হবে, তরঙ্গটা আমি দেখতে পাবো, কেন, জল আছে বলে তো তরঙ্গটা দেখতে পাবো। সুতরাং ওই তরঙ্গ ট্রান্সফারের জন্য মিডিয়ামটার প্রয়োজন হয়। কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এমন একটা তরঙ্গ যেই তরঙ্গ বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। লিখলাম ডাজ নট নিড এনি medium for propagation of electromagnetic wave। দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রান্সফারের জন্য তো কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না, কিন্তু মিডিয়াম থাকলে ওই মিডিয়ামের মধ্য দিয়ে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করতে পারে, সেটা আলাদা প্রশ্ন। কিছু মিডিয়ামের মধ্যে নিশ্চয়ই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করতে পারবে, কিছু মিডিয়ামের মধ্য দিয়ে, আবার কিছু মিডিয়ামের মধ্য দিয়ে পাস করতে পারবে না। মনে করো একটা মিডিয়াম আছে, মিডিয়াম মানে কি, অসংখ্য পার্টিকেল নিয়ে তৈরি হয়েছে। তো মিডিয়ামের পার্টিকেলগুলো আমি লিখলাম, পার্টিকেল আছে, পর পার্টিকেল আছে। এখন মনে করো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এখানে ধাক্কা দিল, এর ফ্রিকোয়েন্সি মনে করো নিউ, ঠিক আছে। এবার এই কণাটা কাঁপতে আরম্ভ করবে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেই কোনো ম্যাটারে ধাক্কা দেবে, প্রথম কণিকাটা কি করবে, কাঁপতে আরম্ভ করবে, ঠিক আছে। তারপরে এই কণিকাটা কাঁপছে, এই কণিকাটা আবার তার পরবর্তী কণিকাটাকে কাঁপাবে, সেই কণিকাটা আবার সেম ফ্রিকোয়েন্সিতে পরবর্তী কণিকাকে কাঁপাবে। এইভাবে কাঁপাতে অন্তিম কণিকাটাও কি হবে, কাঁপতে আরম্ভ করবে, ঠিক আছে। একটা ম্যাটারের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এসে ধাক্কা মারছে, তাহলে কণা কি হবে, কাঁপবে, ঠিক আছে। সেই কণাটা আবার তার পরবর্তী কণাকে কাঁপাবে, সেই কণিকা আবার তার পরবর্তী কণিকাকে কাঁপাবে। এইভাবে কাঁপাতে অন্তিম কণিকাটাও কাঁপতে আরম্ভ করবে। পার্টিকেল কাঁপছে, পার্টিকেল মানে কি, পরমাণু তো, ঠিক আছে, পরমাণুর মধ্যে তো ইলেকট্রন আছে। তো পার্টিকেল কাঁপছে মানে ইলেকট্রনগুলোও কাঁপছে, আর ইলেকট্রন কাঁপছে মানে তার ত্বরণ তৈরি হচ্ছে। তাহলে চার্জযুক্ত কণিকা ত্বরণ সহ মুভ করছে, তার মানে চার্জ হারাবে, চার্জ রেডিয়েট করবে। সুতরাং চার্জ হারাবে এবং রেডিয়েশন এই দিক দিয়ে পাস করে যাবে। এই রেডিয়েশনের যা ফ্রিকোয়েন্সি ছিল, এই রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি একই থাকবে। সুতরাং এইরকম ধাক্কা দিতে যদি পাস করতে পারে তো পারলো, আর না পারলে পারবে না। তাহলে সমস্ত মিডিয়ামের মধ্য দিয়ে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পাস করতে পারবে না, ঠিক আছে।
তো কিছু কিছু মিডিয়ামের মধ্য দিয়ে পাস করতে পারে, কিছু কিছু মিডিয়ামের মধ্য দিয়ে পাস করতে পারে না। এখানের যা ফ্রিকোয়েন্সি থাকবে এই দিকেরও ফ্রিকোয়েন্সি একই থাকবে। কি বলছি বোঝা যাচ্ছে? তবে মিডিয়ামের মধ্য দিয়ে যখন তোমার যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আলোক রশ্মি হতে পারে, এক্স রশ্মি, গামা রশ্মি, যখন মিডিয়ামের মধ্য দিয়ে পাস করে তখন কিন্তু ভেলোসিটি এটা থাকবে না। ভেলোসিটি এটা হচ্ছে ফ্রি স্পেসের ভেলোসিটি, অর্থাৎ শূন্য মাধ্যমের ভেলোসিটি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রাভেল করে তখন তার ভেলোসিটি এটা। এখানে ভেলোসিটি রিডিউসড হবে, ঠিক আছে? তুমি বুঝতেই পারছো ভেলোসিটি রিডিউসড হবে, কারণ কাঁপাতে হচ্ছে মানেই ভেলোসিটি কী হয়ে যাবে? কমে যাবে। তখন ইকুয়েশনটা আসবে ভি ইকুয়ালস টু 1/√ওভার এপসাইলন ইন্টু মিউ। এপসাইলন 0 আর লিখবো না, এপসাইলন 0 হচ্ছে শূন্য মাধ্যমে, ঠিক আছে, স্পেসের পারমিটিভিটি, কিন্তু এখানে লিখবো এপসাইলন এবং মিউ। সুতরাং এই ইকুয়েশন থেকে ভেলোসিটি জাজমেন্ট করতে হবে, ভেলোসিটি কমে যাবে, ঠিক আছে? শূন্য মাধ্যমে ভেলোসিটি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু যখন মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি পাস করবে তার ভেলোসিটি রিডিউসড করবে, কারণ যখন রেডিয়েশনটা ধাক্কা মারছে কণাগুলোকে কাঁপিয়ে এগোতে হচ্ছে, স্বাভাবিক কারণেই ওর ভেলোসিটি কী হয়ে যাবে? কমে যাবে, ঠিক আছে? 5 নম্বর পয়েন্ট বলবো। 5 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে আসছি। দেখো, ইন্টেন্সিটি, 5 নম্বর পয়েন্ট বলছি ইন্টেন্সিটি আই এবং এনার্জি এদের মধ্যে সম্পর্ক আছে। যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ইন্টেন্সিটি বেড়ে যায় তার জন্য ওর শক্তি বেড়ে যাবে। শক্তি বেশি তো ইন্টেন্সিটি বেশি। কি বলছি বোঝা যাচ্ছে? মনে করো 100 ওয়াটের বাল্ব জ্বলছে আর 500 ওয়াটের বাল্ব জ্বলছে, কার ইন্টেন্সিটি বেশি? না 500 ওয়াটের বাল্বের ইন্টেন্সিটি বেশি হবে। কার এনার্জি বেশি? প্রতি সেকেন্ডে কে বেশি পরিমাণে এনার্জি রেডিয়েট করছে? না উত্তর হলো 500 ওয়াটের বাল্ব। সুতরাং শক্তি যদি বেশি হয় তাহলে ইন্টেন্সিটি কী হবে? বেশি হবে। যে কোনো রেডিয়েশনের ইন্টেন্সিটি যদি বেশি হয়ে যায় তাহলে আমি বলছি শক্তি বেশি হবে, কিংবা আমি বলতে পারি শক্তি বেশি হলে ইন্টেন্সিটি বেশি হবে। আসলে কি না, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে রেডিয়েশনটা পাস করছে সেই রেডিয়েশনের এনার্জি তো ইন্টেন্সিটি। তাহলে এনার্জি বেশি হলেই ইন্টেন্সিটি কী হয়ে যাবে? বেশি হয়ে যাবে। আর ইন্টেন্সিটি যদি বেড়ে যায় ওয়েভের অ্যাম্প্লিটিউডটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? ইন্টেন্সিটি যদি বেড়ে যায় কোনো রেডিয়েশনের তাহলে শক্তি বেশি হবে আর অ্যাম্প্লিটিউডও বেশি হবে। ওয়েভের অ্যাম্প্লিটিউড আছে তো, অ্যাম্প্লিটিউড জানো তো, ঠিক আছে? এটা ওয়েভ এক্স অ্যাক্সিস বরাবর মনে করো ওয়েভ মুভ করছে। এই সাম্যাবস্থান থেকে যে সর্বোচ্চ সরণ এটাকে বলা হয় অ্যাম্প্লিটিউড। মিড পয়েন্ট থেকে সর্বাধিক যে সরণ ঘটলো এটাকে বলা হয় অ্যাম্প্লিটিউড, ঠিক আছে? অ্যাম্প্লিটিউডের মানটা কিন্তু ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে। ইন্টেন্সিটি বেড়ে গেলে অ্যাম্প্লিটিউড বেড়ে যায়, অ্যাম্প্লিটিউড বেড়ে গেলে ইন্টেন্সিটি বেড়ে যাবে। সুতরাং ইন্টেন্সিটি, এনার্জি এবং অ্যাম্প্লিটিউড পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে। আমি বলছি ইন্টেন্সিটি বেড়ে গেলে রেডিয়েশনের এনার্জি বেশি হবে, ইন্টেন্সিটি বেড়ে গেলে অ্যাম্প্লিটিউডের মানও কিন্তু বেড়ে যাবে, কিন্তু তার জন্য তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সির কোনো রূপ পরিবর্তন ঘটবে না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরিতে এই বক্তব্য রাখা হয়েছে, ঠিক আছে? ভুল হোক ঠিক হোক এই বক্তব্য রাখা হয়েছে। কি বক্তব্য? যদি কোনো রেডিয়েশনের ইন্টেন্সিটি বেড়ে যায় তার জন্য ওই রেডিয়েশনের এনার্জি বাড়বে, ঠিক আছে? ওই রেডিয়েশনের অ্যাম্প্লিটিউডের মান বাড়বে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের কোনোরূপ পরিবর্তন হবে না। একেবারে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান একেবারে কনস্ট্যান্ট বলা হয়েছে এবং ফ্রিকোয়েন্সির মান একেবারে কনস্ট্যান্ট। কোনো একটা পার্টিকুলার যদি আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নেই, একটা পার্টিকুলার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আমি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিয়েছি, তোমার ইন্টেন্সিটি বাড়িয়ে দিয়েছি। মনে করো আলোর ইন্টেন্সিটি বাড়িয়ে দিয়েছি, 100 ওয়াটের বাল্বের পরিবর্তে আমি 500 ওয়াটের বাল্ব জ্বালিয়ে দিয়েছি, ঠিক আছে? কিংবা কোনো হট বডি, কোনো বডিকে আমি উত্তপ্ত করেছি, সেখান থেকে রেডিয়েশন হচ্ছে, ঠিক আছে? রেডিয়েশনের ইন্টেন্সিটি যদি বেশি হয়ে যায় তার জন্য শক্তি বেশি পাবো, কিন্তু রেডিয়েন্ট এনার্জির ওয়েভ লেংথ এবং ফ্রিকোয়েন্সির কোনোরূপ পরিবর্তন ঘটবে না, ঠিক আছে?
ওয়েভ লেংথের পরিবর্তন ঘটবে না। ওয়েভ লেংথ মানে কি, ওয়েভ লেংথের উপর কালারটা নির্ভর করে, একটা পদার্থের কালার নির্ভর করে তার ওয়েভ লেংথের উপর। কি বলছি বুঝতে পারছো? সরি, রেডিয়েশনের কালারটা নির্ভর করে ওয়েভ লেংথের উপর, রেডিয়েশনের কালার নির্ভর করে। সুতরাং যদি আমি একটা বডিকে উত্তপ্ত করি, উত্তপ্ত করলে তার রেডিয়েশন হচ্ছে, তো ওই রেডিয়েশনের ইন্টেন্সিটি যদি বেড়ে যায়, শক্তি বাড়বে, ওয়েভ লেংথের কোনো পরিবর্তন হবে না বলছি। তার মানে কি, তার মানে রেডিয়েশনের যদি ইন্টেন্সিটি বেড়ে যায়, তার জন্য ওই পদার্থটার বর্ণের কোনোরূপ পরিবর্তন হওয়ার কথা নয়। কি বলছি বোঝা যাচ্ছে? সুতরাং এটা 5 নাম্বার বক্তব্য। ঠিক হোক ভুল হোক সে পরে আমরা বিচার করব। ঠিক আছে, এবার টার্মে এলাম। এই সমস্ত টার্মগুলো আমাকে বোঝাতে হবে। ল্যামডা কি, ফ্রিকোয়েন্সি কি, অ্যামপ্লিটিউড কি, ঠিক আছে, এই সমস্ত টার্মে আসছি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বিভিন্ন টার্ম। প্রথমে অ্যামপ্লিটিউড বা বিস্তার। একটা তরঙ্গ আমি আঁকলাম। সাম্যাবস্থান থেকে যে সর্বাধিক সরণ তাকেই বলা হয় বিস্তার। সাম্যাবস্থান থেকে সর্বাধিক সরণটাকে বলা হয় বিস্তার। মিড পয়েন্ট থেকে সর্বাধিক সরণকে বলা হয় বিস্তার, এ অক্ষর দ্বারা ডিনোট করা হয়। সাম্যাবস্থান থেকে তরঙ্গ শীর্ষের মধ্যে ডিস্ট্যান্স, কিংবা সাম্যাবস্থান থেকে তরঙ্গ পাদের মধ্যে যে ডিস্ট্যান্স তাকেই বলা হয় অ্যামপ্লিটিউড, এ অক্ষর দ্বারা ডিনোট করা হয়। এটা রেডিয়েশনের ইন্টেন্সিটির উপর নির্ভরশীল। ইন্টেন্সিটি যদি বেড়ে যায় তাহলে অ্যামপ্লিটিউডের মানও বেড়ে যাবে। ওয়েভ লেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য। পরপর দুটো তরঙ্গ শীর্ষের মধ্যে যে ডিস্ট্যান্স তাকেই বলা হয় ওয়েভ লেংথ, ল্যামডা অক্ষর দ্বারা ডিনোট করা হয়। কিংবা পরপর দুটো তরঙ্গ পাদের মধ্যে যে ডিস্ট্যান্স তাকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা অক্ষর দ্বারা ডিনোট করা হয়, যার এসআই ইউনিটটা হচ্ছে মিটার। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। কোনো একটা পয়েন্টের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যতগুলো তরঙ্গ পাস করে তাকেই বলা হয় ফ্রিকোয়েন্সি, যাকে নিউ অক্ষর দ্বারা ডিনোট করা হয়, এবং এসআই পদ্ধতিতে এর ইউনিটটা হচ্ছে হার্জ। যদি আমি বলি কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি 1000 হার্জ, এর মানে কি না, কোনো একটা পয়েন্টের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1000 সংখ্যক তরঙ্গ পাস করেছে। ফ্রিকোয়েন্সি গেল। ভেলোসিটি। 1 সেকেন্ডে কোনো তরঙ্গ যতটা পথ অতিক্রম করে তাকেই বলা হয় ভেলোসিটি, যেটাকে সি অক্ষর দ্বারা ডিনোট করা হয়। সি অ্যাকচুয়ালি নিউ এবং ল্যামডার মাল্টিপ্লিকেশনের সঙ্গে সমান। সি সমান নিউ ইন্টু ল্যামডা। আমরা আগেই পেয়েছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তার শূন্য মাধ্যমে ভেলোসিটি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা একেবারে কনস্ট্যান্ট ভ্যালু। সুতরাং সি একটা কনস্ট্যান্ট ভ্যালু। সুতরাং ল্যামডা এবং ফ্রিকোয়েন্সি, নিউ এবং ল্যামডার মাল্টিপ্লিকেশন একটা কনস্ট্যান্ট বলতে পারি। আমি বলতে পারি নিউ ইন্টু ল্যামডা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। অর্থাৎ আমি বলতে পারি নিউ যদি বেড়ে যায় তাহলে ল্যামডা কমে যাবে। কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি বেশি, তার মানে ওয়েভ লেংথ কম। আমি বলতে যাচ্ছি ফ্রিকোয়েন্সি ওয়েভ লেংথের ব্যস্তানুপাতিক। যেমন আমি কতগুলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এক্সাম্পল দিচ্ছি। যেমন বললাম গামা রে, এক্স রে, ইউভি রে, ভিজিবল রে, ইনফ্রারেড, ফার ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। এগুলো সবই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এক্সাম্পল। উপর থেকে যত নিচের দিকে নামবো তত এর কিন্তু ওয়েভ লেংথ বাড়ছে, ল্যামডা ইনক্রিজেস। ওয়েভ লেংথ বাড়ছে মানে ওর ফ্রিকোয়েন্সি কমবে। সুতরাং উপর থেকে নিচের দিকে নামলে ফ্রিকোয়েন্সি কিন্তু কমছে, নিউ ডিক্রিজেস। অর্থাৎ আমি যদি গামা এবং এক্স রশ্মির মধ্যে তুলনা করি, এক্স রশ্মির ওয়েভ লেংথ বেশি, তার জন্য ওর ফ্রিকোয়েন্সি কম। গামা রশ্মির তুলনায় এক্স রশ্মির ওয়েভ লেংথটা বেশি, ওর ফ্রিকোয়েন্সি কম। ওয়েভ লেংথ এবং ফ্রিকোয়েন্সির মাল্টিপ্লিকেশন কী হবে? সব অবশ্যই কনস্ট্যান্ট হবে এবং তার মান হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওয়েভ নাম্বার কি?
না, তরঙ্গ দৈর্ঘ্য যে আছে তার অনন্যককে বলা হয় ওয়েভ নাম্বার, নিউ বার অক্ষর দ্বারা ডিনোট করা হয়। নিউ বার সমান সমান 1/λ। ল্যামডার ইউনিট যদি মিটার হয় তাহলে তরঙ্গ সংখ্যার ইউনিট হবে মিটার ইনভার্স। এত সবের পরেও বলতে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি কিন্তু কংক্রিট নয়, তার লিমিটেশন আছে। সে কিন্তু কিছু কিছু ঘটনাকে ব্যাখ্যা করতে পারে না। সেই ঘটনাগুলো এখানে লেখা আছে, যেমন ব্ল্যাক বডি রেডিয়েশন, কৃষ্ণ বস্তুর বিকিরণ, এর ব্যাখ্যা কিন্তু তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি এখান থেকে পাওয়া যায় না। কম্পটন এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্ট আইনস্টাইন করেছিলেন। লাইন স্পেকট্রা অফ অ্যাটম, বিশেষত হাইড্রোজেন অ্যাটমের যে রেখো বর্ণালী, হাইড্রোজেন অ্যাটম কেন রেখো বর্ণালী দেখায়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি তার ব্যাখ্যা দিতে পারে না, গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারে না। ভেরিয়েশন অফ হিট ক্যাপাসিটি অফ সলিড অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার, উষ্ণতার পরিবর্তন করলে কঠিন পদার্থের আপেক্ষিক তাপের কেন পরিবর্তন হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি থেকে তার ব্যাখ্যা পাওয়া যায় না। সুতরাং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি কংক্রিট নয়, নিড মডিফিকেশন।